স্টানিস্লাভস্কির প্রসেস নিয়ে আমরা অনেকটা দিন ব্যয় করছি, কিন্তু তাতে করে স্টানিস্লাভস্কি পুরোকে এখনো ধরতে পারিনি, পুরোটা ধরা সম্ভব হয়নি। মানে স্টানিস্লাভস্কি এমন একটা সময় এই তত্ত্বগুলো লেখেন যে সময়টা দিয়ে থিয়েটারের অভিনয়ের কোনো নির্দিষ্ট জায়গা ছিল না, মানে নির্দিষ্ট কোনো ধারা ছিল না, বা থিয়েটারের অভিনয় নিয়ে বলা যেতে পারে থিয়েটারের অভিনয় নিয়ে যে যা ইচ্ছে তাই করত। এমন একটা সময় দাঁড়িয়ে স্টানিস্লাভস্কি কাজ করছেন, যা ইচ্ছে তাই করতো, মানে কোনো নির্দিষ্ট ধারা ছিল না, তার মধ্যে একটা মানে সত্য না হয়ে একটা মিথ্যে প্রিটেন্ড অ্যাক্টিং ইত্যাদি ইত্যাদির মধ্যে আবার তার মধ্যে একটা স্বাভাবিকবাদ এলো, স্বভাববাদ তৈরি হলো, স্বভাববাদ তৈরি হতে স্বাভাবিকতার একটা চূড়ান্ত স্বাভাবিকতায় গিয়ে পৌঁছলো, সেটাও থিয়েটারের ক্ষেত্রে কাম্য নয়। তো তার যুগ তাকে বাধ্য করেছিল এই ধরনের একটা থিওরিকে আমাদের সামনে রাখতে। তার পরবর্তীকালে তিনি যখন মারা যান, তার পরবর্তীকালে ব্রেকের সঙ্গে স্টানিস্লাভস্কির একটা বিরাট যুদ্ধ হলো। ব্রেক বললেন স্টানিস্লাভস্কি যা যা প্রসেস বলেছেন ওটা মিথ্যে, ওটা ঠিক নয়, এই ঠিক এটা বলে উনি কিছু বললেন। উনি বেঁচে থাকতে থাকতে মায়ার হোল্ড ওনার থেকে বেরিয়ে গিয়ে নতুন প্রসেসের কথা বললেন। আমি বারবার এই কথাটা বলি এই কারণেই যে স্টানিস্লাভস্কিকে প্রয়োগ করে দেখতে হবে। স্টানিস্লাভস্কিকে শুধুমাত্র কথার মধ্যে, শুধুমাত্র প্রশ্ন উত্তরের মধ্যে, আমরা যেমন স্কুলে পড়াশুনো করি, স্কুলের পড়াশুনোয় তো মুখস্থ করে উত্তর দেওয়া হয়, স্কুলের পড়াশুনোয় সবটা যে বুঝার দরকার আছে সবটা বুঝে নিয়ে উত্তর দিই না, আমরা অনেকটাই মুখস্থ করে উত্তর দিই। কেন ইতিহাস পড়ানো হয় আমরা জানি না, কেন ভূগোল পড়ানো হয় আমরা জানি না, কেন সাধারণ বিজ্ঞান পড়ানো হয় এগুলো আমরা জানি না। আমাদের পড়ানো হয়, আমরা পড়ি এবং মুখস্থ করে, এবং সেটা দেখেছি আমাদের শিক্ষা ব্যবস্থায় একদম উচ্চ জায়গাতে গিয়েও তাই হয়। একদম আপার ক্লাসে গিয়েও তখন ওই কতগুলো কোশ্চেন, 10টা কোশ্চেন, তার উত্তর। কিন্তু জীবনের সংগ্রামে বা চাকরির ক্ষেত্রে বা অন্য ব্যবসার ক্ষেত্রে বা ওই রুটি রুজির ক্ষেত্রে যখন রাস্তায় নামি, বা সংসারের পরিচালনার ক্ষেত্রে যখন নামি, সমাজের ক্ষেত্রে নামি, তখন দেখা যায় সেই পড়াশোনাগুলো আমাদের ক্ষীণভাবে সাহায্য করছে, কোনো কোনো সময় সেগুলো রেফারেন্স হিসাবে কাজ করছে। বা আর একটা জিনিস তৈরি হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে আমাদের মনের মধ্যে, আমাদের মনের মধ্যে একটা যুক্তিবোধ তৈরি করছে, একটা যুক্তিবোধ তৈরি হচ্ছে, একটা লজিক্যালি কোনো কিছু ভাবনা তৈরি হচ্ছে, এবং আমরা বুঝতে পারি কোনো কোনো ক্ষেত্রে সেই লজিকটাকে আমরা ব্রেক করছি, আমরা যুক্তি মানছি না, আমরা অনৈতিক কাজ করছি বা অনৈতিক কাজ হচ্ছে। ওই যুক্তির গল্পগুলোই, ওই লজিকের গল্পগুলোই কিন্তু আমাদের পাঠের মধ্যে ছিল, সেটা সাহিত্যেই বলুন বা ইতিহাসেই বলুন বা ভূগোলেই বলুন, ওই একই জায়গাগুলো ছিল, যে কি করে যুক্তি দিয়ে কোনো একটা জায়গার বিশ্লেষণ করা যেতে পারে। অঙ্ক তাই ছিল। কিন্তু পরবর্তী জীবনে যারা টিচার করেন, যারা যারা মাস্টারমশাইয়ের কাজ করেন, তাদের হয়তো ওগুলো ডাইরেক্টলি কাজে লাগে। আর যারা মাস্টারমশাইয়ের কাজ করেন না, শুধুমাত্র অন্যরকম কাজ করেন বা সংসারের কাজ করেন, তারাও একটা উপকার পান, কিন্তু সেটা যতক্ষণ না প্রয়োগ হচ্ছে ততক্ষণ তার উপকার হয় না। এই স্টানিস্লাভস্কির পাঠটাও তাই, প্রয়োগ না হলে স্টানিস্লাভস্কির পাঠের কোনো মানে হয় না। মানে হয় না ইন দ্যাট সেন্স, মানে হয় না যে এটা কি, মানে এটাকে বারবার 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 এর সত্যতা কোথায়। আমরা প্রথম দিনই বলেছিলাম যে স্টানিস্লাভস্কি 10টি পয়েন্ট নিয়ে, 10টি বিষয়কে সামনে রেখে তিনি একজন অভিনেতার করণীয় কি, একজন অ্যাক্টর প্রসেস অ্যাক্টিং, মেথড অ্যাক্টিংটা কী করে করবে, সেই 10টা পয়েন্টের মধ্যে আমরা অনেকগুলো পয়েন্ট কিন্তু ইতিমধ্যে জেনে নিচ্ছি। আমরা অ্যাকশন কাকে বলে যদি বলতে পারবো, শুধু বলতে পারবো না, আমি যখন থিয়েটারে অভিনয় করতে যাব তখন অ্যাকশন কি সেটা নিয়ে আমি আমার মতো করে অ্যাকশনটাকে আমি তৈরি করতে পারবো, আমি রেডি করতে পারবো। ফিজিক্যাল অ্যাকশন এবং সাইকোলজিক্যাল অ্যাকশনের কথা আমরা বলতে পারবো। আমরা গিভিং সার্কামস্ট্যান্সেসের কথা বলতে পারবো, যে প্রদত্ত পরিস্থিতি আমাদের মানতেই হবে, প্রদত্ত পরিস্থিতি ছাড়া থিয়েটার করা সম্ভব নয়। মানে যে থিয়েটার আমরা করছি তাতে প্রদত্ত পরিস্থিতিটা আমাকে মেনে নিতে হবে। আমি কেন বলতে পারি না যে এই পরিস্থিতি আমি মানবো না, এটা আমার কাছে দেওয়া আছে গিভিং সার্কামস্ট্যান্সেস, সেটাও আপনাদের বিস্তারিতভাবে বলা আছে। ওই গিভিং সার্কামস্ট্যান্স এই হেডলাইন দিয়ে তখন বুঝে নিতে হবে যে গিভিং সার্কামস্ট্যান্স বলতে গেলে আমরা বলছি টাইম, প্লেস, প্লট, আমরা বলছি যুগ, আমরা বলছি কন্ডিশন অফ লাইফ, আমরা বলছি প্রপার্টিজ, লাইট, কস্টিউম, মেকআপ, মিউজিক, সাউন্ড,
ডিরেক্টর ইন্টারপ্রিটেশন, এসবগুলো বলছি, এগুলো থাকবেই থিয়েটারের মধ্যে। থিয়েটারের মধ্যে এই গিভিং সার্কামস্ট্যান্সেস থাকবেই। এই গিভিং সার্কামস্ট্যান্সেসটা মেনে নিয়েই চলতে হবে। গিভিং সার্কামস্ট্যান্সেসের বাইরে গিয়ে কিছু ভাবলে চলবে না। নাট্যকার যেভাবে গল্পটাকে, প্লটটাকে রচনা করেছে, সেই প্লটেই আমাদের নাটককে এগিয়ে নিয়ে যেতে হবে। আলটিমেটলি আমরা সেই প্লটে গিয়ে পৌঁছবো, সেই জায়গায় গিয়ে পৌঁছবো নাটক। তারপরে আমরা আলোচনা করছি ইমাজিনেশন নিয়ে, যে কল্পনা শক্তি, কল্পনার একটা ভিত্তিভূমি থাকবে, একটা বাস্তব ভূমি থাকবে। কল্পনা মানে কল্পনার ডানায় ডানা মেলে একটা অবাস্তব কল্পনা করে নিলাম, সেটা দর্শক ধরে ফেলে। কারণ আমরা যাই কল্পনা করি না কেন, কোনো চরিত্রের কল্পনা করি না কেন, কোনো অবস্থার, কোনো বিষয়ের, কোনো পরিস্থিতির, সেটা দর্শক জানে। এরম নয় দর্শককে নতুন কোনো পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, কিন্তু দর্শককে নতুন নতুন চ্যালেঞ্জের সামনে ফেলতে হবে। সেই চ্যালেঞ্জের সামনে ফেলতে গেলে আমার ইমাজিনেশনের মধ্যে একটা চ্যালেঞ্জ আনা দরকার। ইমাজিনেশনের মধ্যে সেই চ্যালেঞ্জের পেছনে যুক্তি, যে লজিকের কথা বলি, সেই যুক্তি দিয়ে ইমাজিনেশন আনতে হবে। আমি আকাশটাকে গোলাপি দেখাতেই পারি, আকাশ তো গোলাপি হয় না, কিন্তু আমার আকাশ গোলাপি, এটা আমি দেখাতে, তার যুক্তিগুলোকে পরপর পরপর খাড়া করা। আমি একটা ইমাজিন করে নিলাম, আমি ইমাজিন করলাম, আমি এই যে মাইক্রোফোনটা ধরে আছি, এটা মাইক্রোফোন না, এটা একটা ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আমি ছবি তুলি, আমি স্টিং অপারেশন করি। এটা আমি ভেনে নিয়ে এই মাইক্রোফোনটাকে যদি সেভাবে ব্যবহার করি, দর্শকও আমার ইমাজিনেশনে চলে যাবে যে এটা হচ্ছে ক্যামেরা দিয়ে আমি স্টিং অপারেশন করছি, ইত্যাদি ইত্যাদি। মানে যে কোনো ইমাজিনেশনের পেছনে যুক্তি থাকে, এবং যা ইচ্ছে ইমাজিনেশন করতে পারি। আর ইমাজিনেশনের সময় আমরা বলেছিলাম যে আমরা প্রশ্ন করব, তুমি কে, তুমি কোথায়, তুমি এখানে কেন, হু আর ইউ, হোয়াই আর ইউ, হোয়ার আর ইউ। এইটা প্রশ্ন করলে ইমাজিনেশন বেরিয়ে পড়বে। এই তিনটে প্রশ্ন এলেই ইমাজিনেশন। তখন ওই আহ, ওরা যখন ইয়েরা সম্রাটরা যে নাটকটা করলো, সেই নাটকের ক্ষেত্রে খাঁচার তখন ওই পাখিটার ইমাজিনেশন পাখিটা হয়ে যায়। ইমাজিনেশন দিয়ে সে পাখি হয়ে, সে তো পাখি নয়। সে যেভাবে গিয়ে দাঁড়াচ্ছে তাকে তো মানুষ ধরে নিচ্ছে পাখি নয়, কিন্তু তার ইমাজিনেশন এবং তার কথাবার্তা, তার পরিবেশ মানুষটাকে পাখি ভাবাচ্ছে, পাখির মতো ভেবে নিচ্ছে। আমাদের নাটকের মধ্যে অনেক ন্যারেটিভ থাকে, সেই ন্যারেটিভ দিয়ে আমরা কল্পনা করি। সবটাই যে নাটকের ঘটনা মঞ্চের মধ্যে দেখানো হয় তা নয়। কারণ কালিদাসের নাটক বা ভবভূতির নাটক, এই পুরনো নাটক যদি পড়ি, দেখবেন সেখানে এমন কিছু বর্ণনা আছে, যে বর্ণনাগুলো মঞ্চে দেখানো সম্ভব না। মানে সেই মঞ্চে সেই বর্ণনা যদি দেখাতে যান, তাহলে তো একটা সময় গিয়ে মঞ্চে ওইগুলো দেখাবার চেষ্টা করা হয়েছিল। ঘোড়া ঢুকে, দুষ্মন্ত ঘোড়া করে আসছে, ঘোড়াটাকে দেখানো হয়েছে, হরিণ দেখানো হয়েছে, এটা হয়েছিল, মানুষ বিচ্ছেটা ধরে ফেলেছিল। ওগুলো দেখাবার দরকার হয় না, ওগুলো কাব্যিকভাবে বলতে পারলেই ওগুলো হয়ে যায়। কাব্যিকভাবে যদি ঠিক মতো উচ্চারণ করা যায়, তাহলে সত্য, মানুষ সত্যের কাছাকাছি সত্য হতো। আমি এমনি নাটক করছি না, আমি নাটক করার পিছনে একটা উদ্দেশ্য থাকে, যে আমি সত্যকে উপস্থাপন করছি। নাটকে কোনো মিথ্যে উপস্থাপিত হয় না, সবটাই সত্য। নাটকে যেহেতু সত্য উপস্থাপিত, নাটকে যে অভিনয় করে সে, বারবার বলি, সে অভিনেতা সত্য নয়, মিথ্যে, কিন্তু সে সত্যটাকে প্রকাশ করার চেষ্টা করে, মিথ্যেটা সত্য হয়ে আর। এবং সেটা পারলে তবে মানুষ ধরে নেয় যে এ হচ্ছে রাজা রামমোহন রায়, বা এ হচ্ছে এই পাখিটা, বা এ হচ্ছে সুরঙ্গামা, বা এই জাহানারা ধরে নেয়। মানে যদি আমি সেই মতো করে ক্যারেক্টারটাকে ডেভেলপ করতে পারি, সেখানে ইমাজিনেশনের একটা বিরাট ভূমিকা আছে। ইমাজিনেশনের তিনটে প্রশ্ন, তুমি কে, তুমি কোথায়। আমি একটু মানে জাস্ট আগেরগুলোকে একবার করে বলে নিচ্ছি। তুমি কে, তুমি কোথায়, তুমি কেন এখানে, হোয়াই ইউ আর হিয়ার, তাহলেই তুমি ইমাজিনেশন পেয়ে যাবে। তারপরেরটা আমরা গতবার পড়েছিলাম যে কনসেন্ট্রেশন অফ অ্যাটেনশন। এই কনসেন্ট্রেশন অফ অ্যাটেনশনটা সব কাজে লাগে, পৃথিবীর সমস্ত কাজে লাগে, শুধু থিয়েটারের কাজে নয়। এই কনসেন্ট্রেশন অফ অ্যাটেনশন যে কোনো কাজে, মানে আপনি শুক্তো রাঁধতে গেলেও একটা কনসেন্ট্রেশন অ্যাটেনশন লাগে, না হলে শুক্তো রাঁধা যায় না। শুক্তোটা বললাম হয়তো কোনো একটা নামে, যে কোনো কাজ করি না, আমি সাইকেল চালাই তখন কনসেন্ট্রেশন লাগে। আমি আপনাদের সঙ্গে এই যে বকর করছি, এখানে আমার একটা কনসেন্ট্রেশন লাগে, না হলে আমি বকতে পারবো না, আমি কথা বলতে পারবো না। আমার একটা বোধ কাজ করছে, আমাকে একটা মনোযোগ, মন কাজ করছে। এই কনসেন্ট্রেশনটা দরকার। সেটাকে বলেছিলাম যে একটা ছোট স্কেলে কনসেন্ট্রেশন হয়, আগে নিজের সঙ্গে নিজের কনসেন্ট্রেশন, নিজেকে আগে হিমনোটাইজ করা, যে আমি নিজে হিমনোটাইজ করে এই কনসেন্ট্রেশনের কিছু এফেক্ট আপনাদের বলেছিলাম, বা কিছু প্রসেস আপনাদের বলেছিলাম, যে আমরা পঞ্চ ইন্দ্রিয়, সব ইন্দ্রিয়গুলো যদি বন্ধ করে রাখি, শুধু কানটা খোলা রাখি, তাহলে আমরা অনেক দূরের শব্দ শুনে একটা কনসেন্ট্রেট করতে পারি। এটা একটা প্রসেস। আবার এরকম অসংখ্য প্রসেস আছে, যে প্রসেসগুলো নিয়ে বাচ্চাদের সঙ্গে আমরা কাজ করি, বাচ্চাদের বিভিন্ন গেমসের মধ্যে দিয়ে, খেলার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি তাদের কনসেন্ট্রেশনটাকে ডেভেলপ করা হয়, কনসেন্ট্রেশন ডেভেলপ করা হয়। আমরা আমাদের নিজেদের মধ্যে আমরা অনেক সময়তে থিয়েটার যখন
থিয়েটার একটা, মানে থিয়েটারের মধ্যে একটা রিচুয়ালস থাকে। থিয়েটারটা হট করলাম আর বাড়ি থেকে বেরোলাম আর ওখানে ঢুকে থিয়েটার শুরু করে দিলাম, এটা ঠিক নয়। তা সেখানে থিয়েটার শুরু করতে গেলে রিহার্সাল রুমে কতগুলো রিচুয়ালস থাকে, তো আমরা এই রিচুয়ালসগুলো পালন করি। যে কীরকম পালন করি, যে বিভিন্ন এক এক দিন এক এক রকম, সে অন্যান্য ছেলেরাও বলে টলে যে কিছুই নয়। ধরো 1 2 3 4 5 6 7 8 9 10, এই পরপর একটা গ্যাপে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকমভাবে একটা গ্যাপে করা। এবার একে এবং একের পর 2 বাদ, মানে বিজোড় সংখ্যা একটা করে ক্লাব দেওয়া, তালি দেওয়া একটা করে। তাহলে 1 তালি 2 3 তালি 4, এই তালিটা একসানে দেওয়া, তালি 1 1 2 3 4 5 6। এবার দেখা গেল একের পর 2-এতে একে তালি দেওয়া হলো, 2-এতে টুসকি দেওয়া হলো। তাহলে 1 2 3 4 এইরকম ভাবে ওই 10টার মধ্যে আরো অনেক কিছু যোগ করা আরম্ভ করলাম। কখনো পা দিয়ে মানে একের সঙ্গে তালির সঙ্গে পা গেল, মানে তালির সঙ্গে পায়ে তাল গেল, তালির সঙ্গে লাফানো হলো, আর টুসকির সঙ্গে বসে পড়া হলো, তালির সঙ্গে দাঁড়ানো হলো, এইরকম বিভিন্ন রকম। তাতে কি হয়, তাতে মনটা চলে যায় ওই কাজের মধ্যে, তখন আর অন্যমনস্ক হওয়া যায় না। তখন অন্যমনস্ক হয়ে গেলে আর আপনি পারবেন না, মানে আপনি পরপর এটা 10 অব্দি হয়ে গেলে, তারপর 20-তে গেলে গুলিয়ে যায়, তারপর 30-এ গেলে আরো গুলিয়ে যায়। কিন্তু এগুলো হচ্ছে একটা প্রসেস, কনসেন্ট্রেশন করার প্রসেস, কিন্তু কনসেন্ট্রেশনটা লাগে। স্টানিস্লাভস্কি বলছে সত্য হতে গেলে কনসেন্ট্রেশন লাগে, কনসেন্ট্রেশন ছাড়া সত্য হয় না। আমার মন যদি খুব চঞ্চল থাকে তাহলে আমি কোনো বিষয়ের মধ্যে কনসেন্ট্রেট করতে পারি না। আর যাদের মন চঞ্চল, যারা বিভিন্ন কাজে, প্রথম দিনই আমি বলেছিলাম, যারা বিভিন্ন কাজের মধ্যে বলে, অনেকে বলে ধ্যান করো, মেডিটেশন, অত সময় নেই। মেডিটেশন করার মতো সময় থাকলে থিয়েটার করতাম না, সত্যি। মানে খুব 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 যারা, আমাদের অনেক কিছু জীবন চর্চার জন্য অনেক কিছু আমাদেরকে কাজকর্ম করতে হয়, অনেক অনেক রোজগার পাতির জন্য অনেক কাজকর্ম করতে হয়, বেঁচে থাকার জন্য অনেক লড়াই করতে হয়। সেই লড়াইয়ের মধ্যে থেকে যারা এই লড়াইটা করে তারাই থিয়েটার করে, যারা লড়াইটা করে না তারা থিয়েটার করে না। থিয়েটারটা এরকম ওপর মহল থেকে হয় না, এটা আমি প্রথম থেকেই বলি। একদম নিচে লোয়ার স্ট্যাটাম আর একদম ওপর যারা খুব বড় লোক তারা থিয়েটার করে না, অন্য কিছু করে, থিয়েটার করে না। থিয়েটারটা এমন একটা সাবজেক্ট যে মধ্যবিত্ত, শিক্ষিত মধ্যবিত্ত এবং এই ক্ষতবিক্ষত মধ্যবিত্ত, যারা প্রতিদিন সমাজের বুকে দাঁড়িয়ে সমাজের অনিয়মগুলোকে দেখে, সমাজের অনিয়মগুলো এবং সমাজের অনিয়মগুলোকে কারেকশন করতে চায়, অনেক অনিয়মগুলোর কারেকশন করা দরকার হয়ে পড়ে, সেই লোকগুলোই থিয়েটার করতে যায়। যারা মনে করে সব ঠিক মতো চলছে না তারাই থিয়েটার করতে, এবার আজকে নয়, মানে এটা পৃথিবীর সৃষ্টি থেকে যারা মনে করছে সব ঠিকঠাক চলছে না। এই ঠিকঠাক চলাটা কি করে ঠিকঠাক চলবে তার একটা মত থাকতে পারে, কিন্তু এই সততা বা তার রেশনাল বা তার মধ্যে গিয়ে একটা লজিক্যাল অবস্থান, এই লজিক্যাল অবস্থানের মধ্যে আমরা পৌঁছলে তবে 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 আমরা মনে করি, মানে কোনো কিছুই ঠিকঠাক নেই, সব কিছুই ভুলভাল। কিছু মানুষ অর্থ রোজগার করার জন্য আমাদেরকে কুইস্ট করছে, আমাদেরকে তার ব্যবসা করার জন্য আমাদেরকে মানে কি বলা যেতে পারে, মানে সব সময় চিটিং করছে, সব সময় কিছু লোক, এবং সেটা পলিটিক্সে ম্যাক্সিমাম। পলিটিক্যালি তারা, সমস্ত পলিটিক্যাল দলের মধ্যে আমরা দেখতে পাই যে এই ধরনের কিছু মানুষ আশ্রয় নেয়, যারা সমাজটাকে কলুষিত করে যাচ্ছে, কলুষিত করছে সমাজকে, বারবার কলুষিত করছে। সেই সমাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটা যারা করে, এই কাজটা যারা করে তারাই থিয়েটার করে। সেই রুখে দাঁড়ানোটা এরম নয় মিছিল মিটিং করে বা কোনো দলীয় রাজনীতি করতে গিয়ে রাস্তার মধ্যে ঝান্ডা নিয়ে নেমে পড়লো, তা নয়। তারা নিজেরা ক্ষতবিক্ষত হয়, তারা নিজেরা যখন দেখে যে খবরে কাগজের মধ্যে গিয়ে দেখে যে কোনো ধর্ষিতা নারীর যে ধর্ষণ করেছে সে পলিটিক্যালি আশ্রয় পেয়ে গেছে, তখন সে নিজে ক্ষতবিক্ষত হয়, নিজে নিজে তখন চিৎকার করে, সে চিৎকার করতে চায়, প্রতিবাদ করতে চায়। বা যে কোনো ক্ষেত্রে, যে কোনো বিষয়ের ক্ষেত্রে, একটা রাস্তা তৈরি হচ্ছে আমার বাড়ির সামনে, যতটা পিচ দেওয়ার কথা, যতটা খোয়া দেওয়ার কথা, ততটা দেওয়া হচ্ছে না, কারণ নেতাকে পয়সা দিতে হবে। এই যে একটা পরিস্থিতির মধ্যে পৌঁছে গেছে। শ্রাবণী কিছু বলছো? হ্যাঁ, বলবো, অবশ্যই বলবো। আর তুমি মাইক্রোফোনটা মুখে এনে বলো, নাহলে কথা শোনা যাচ্ছে না। তাহলে এই যে বিভিন্নভাবে ক্ষতবিক্ষত হওয়া মানুষ তারাই থিয়েটার করে, তাহলে তার ইমাজিনেশনটা এটার মধ্যে আসবে। তার ইমাজিনেশনটা কি করে মানে কোন অ্যাঙ্গেল থেকে তার ইমাজিনেশন হবে, আর ইমাজিন করতে গেলেই সেখানে চলে আসবে সাবটেক্সট।
যে সাবটেক্সট নিয়ে আমি অনেক কথা অলরেডি বলে দিয়েছি। লাইন্স বিটুইনস আসবে, সাবটেক্সট আসবে, সাবটেক্সট তৈরি হলে তবে ক্যারেক্টারের সত্যতা বেরিয়ে আসবে। এরপরে আমি ওই অ্যাটেনশন, তোমার কনসেন্ট্রেশনের কথা বলতে গেলে বলেছিলাম নিজেকে কনসেন্ট্রেট করা, হিপনোটাইজ করা। তারপরে সেটাকে বলেছিলাম স্মল সার্কেলস কনসেন্ট্রেশন। তারপরে একটা মিডিয়াম সার্কেল কনসেন্ট্রেশনের কথা বলেছিলাম, যেখানে আমার আশেপাশে যা জিনিস আছে, চেয়ার টেবিল থেকে আরম্ভ করে অভিনেতা অভিনেত্রী সব, তারপরে পুরোটা, পুরো হল, পুরো নাটকের মঞ্চ, পুরো দর্শক নিয়ে একটা কনসেন্ট্রেশন করা। এটা এটা তো অভিনয়ের দিন। বাড়িতে নিজেকে কনসেন্ট্রেট করা, যখন আমি প্র্যাকটিস করছি থিয়েটার তৈরি করার জন্য, মহলা কক্ষে সেই কনসেন্ট্রেশন করা। মহলা কক্ষে গিয়ে আমি যদি আজে বাজে কথা অনেক বেশি বলি কাজের কথার থেকে, বা আর একজন থিয়েটারের হয়তো থিয়েটারে পার্ট নিচ্ছে বা থিয়েটার করার চেষ্টা করছে, আমি তখন অন্য কথা বলছি। আমি নাটকে রিহার্সাল দেওয়ার সময় আমার মোবাইলটা কং কং করে বেজে উঠছে, আমি মোবাইলে কথা বলে যাচ্ছি, আমি আর একজনের সঙ্গে গল্প করছি। এই সমস্ত কাজগুলো হচ্ছে থিয়েটারকে নষ্ট করে দেওয়ার জন্য। এই কাজগুলো যারা থিয়েটারের সিরিয়াস থিয়েটার করে তারা কখনো এই কাজগুলো করতে পারে না। সেখানে যদি আমি 1 ঘন্টা 2 ঘন্টা রিহার্সাল দিই, সেই 2 ঘন্টার পুরো টাইমটাকে আমাকে তুলে আনতে হবে। সেখানেও আমাকে কনসেন্ট্রেট করতে হবে। সেই কনসেন্ট্রেশনটা আমার ওই টেক্সটের মধ্যে, আমার ওই কাজের মধ্যে, বা আমার ওই, আমাকে যদি সেখানে কোনো গঠনমূলক কাজ থাকে গঠনমূলক কাজের মধ্যে, আউটসাইড কাজের জন্য না। আমি ওখানে গিয়ে কি দিয়ে ভাত খাবো এটা ভাবতে পারি না। আমি ওখানে গিয়ে অফিসে কি আমি গালাগাল খেয়েছি, তাহলে কালকে কি করে গিয়ে তাড়াতাড়ি অফিস যাব সেটা আমি ভাবতে পারি না। বা অন্য কিছু, যেমন আজকে শ্রাবণী সারাদিন ফোন বন্ধ রেখেছিল, কারণ ওকে সবাই বলে সারাদিন অনলাইনে থাকো, সারাদিন অনলাইনে থাকো, এ কি তুমি, সেই জন্য রাগে ফোন বন্ধ রেখেছিল। সবাই উত্তর দিচ্ছে, ও উত্তর দিচ্ছে না। আমি তখন ফোন করলাম, কি হলো, তুমি কেন উত্তর দিলে না কেন, আজ তো ক্লাস। বললো হ্যাঁ হ্যাঁ ক্লাস করবো, কারণ পরে ডালিয়া দিয়েছিল। এটা একটা মজার কথা বললাম আর কি। তো এইটা করা যাবে না, এইটা এটা এটা থিয়েটার করতে গিয়ে এগুলো করা যাবে না। থিয়েটার করতে গেলে আমাদের কনসেন্ট্রেশন থাকবে শুধু থিয়েটারে। নিম্নে নিজেকে হিপনোটাইজ করতে হবে, আমার পাশের লোকটাকে নিতে হবে আমার ওই কনসেন্ট্রেশন সার্কেলে। তারপর পুরো ঘরটা কনসেন্ট্রেশন সার্কেলে চলে যাবে। সেখানে দেখবে যে যখন তুমি ওই কনসেন্ট্রেশন সার্কেলে চলে যাচ্ছ, তখন আর একজনকেও যদি পাশের কোনো একটা কোনো রকম বাঁতরামো করে বা কোনো রকম অন্য কাজ করে, দেখবে তুমি রিয়াক্ট করে যাচ্ছ, তুমি তাকে শেখাচ্ছ যে এটা করা উচিত না, এটা করলে আমি মন দিতে পারছি না। এটা 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 প্র্যাকটিস থেকে। এবং এই কনসেন্ট্রেশনটা কিন্তু তোমাদের, আমাদের জীবনে আমি দেখেছি, যেদিন আমি ছোটবেলায় আমি অঙ্ক, এটা অঙ্কটা আমি পারতাম, অঙ্কটা আমার ভালো লাগতো, সাবজেক্টটা আমার খুব ভালো লাগতো। অঙ্কটা আমি পারতাম কেন, পরবর্তীকালে বুঝেছি অঙ্কটা আমি খুব মন দিয়ে পড়তে পারতাম। মানে ওই পাটিগণিতের যে অঙ্ক, যারা মন দিয়ে পড়তে পারে তারাই অঙ্কটা কষতে পারে। আর যারা পড়তেই পারে না, যারা মন দিয়ে পড়তে পারে না, অঙ্কটা কি লিখছে সেটাই পড়তে পারে না, কি চাইছে সেটা পড়তে পারে না, অঙ্কটা ঠিক মতো পড়লেই অঙ্কটা লেখা যায়। বিজ্ঞানের সূত্র ঠিক মতো মন দিয়ে পড়লেই বিজ্ঞানের সূত্রটা লেখা যায়। অভিনয় চরিত্রের সংলাপ ঠিক মতো মন দিয়ে পড়লেই ওই সংলাপটাই বলা যায়। আমাকে নতুন করে আর সংলাপের কিছু হ্যাঁ হু না আসলে তাই তো ভুলে গেছিলাম এসব যোগ করতে হয় না। সংলাপ, নিট সংলাপটা বলা যেতে পারে। সব জায়গায় কনসেন্ট্রেশন লাগে, প্রত্যেকটি জায়গায়। আপনি কুটনো করতে বসে একটু অন্যমনস্ক হন না, বটিতে হাত কেটে যাবে। সুতরাং আমরা আমাদের জীবনে কনসেন্ট্রেশনটা জানি, কনসেন্ট্রেশনের বিষয়টা জানি। তানিস্লাভস্কি এটাকে তুলে এনেছে জীবন থেকে, যে অভিনেতাদের কনসেন্ট্রেশন দরকার। আমরা রিল্যাক্সেশন মাসেলসের কথা বলেছি, যে আমাদের বি ন্যাচারাল, বি নর্মাল থাকতে হবে, ন্যাচারাল থাকতে হবে। আমরা স্বাভাবিকভাবে যে কাজগুলো করি, আমরা যেন অযথা কোনো জায়গায় কোনো শরীরের কোনো অংশে টেনশন ক্রিয়েট না করি। রিল্যাক্স থাকতে হবে। যেখানে টেনশন ক্রিয়েট করা, সেখানে আপনার থেকেই টেনশন ক্রিয়েট হবে। কিন্তু রিল্যাক্স থাকতে হবে। রিল্যাক্স না থাকলে, কারণ নর্মালি আমরা রিল্যাক্স থাকি। এটারও উদাহরণ দিয়ে আমরা বুঝিয়েছিলাম বিভিন্নভাবে। আমি আমি মাঝে মাঝে যাই আমার আমার ব্যক্তিগত জায়গায়, আমি দেখেছি যে এই বিকেলবেলা বা অন্য সময় আমি একটু চা বানাই, নিজের চা। আমার আমার একটা ফ্লাক্স আছে, সেই ফ্লাক্সের মধ্যে, হ্যাঁ, চিনি ছাড়া দুধ ছাড়া লিকার চা। তো এই চাটা ছাঁকতে যাচ্ছি, চাটা মানে ছাঁকনি দিয়ে ওই ফ্লাক্সের মুখে ছাঁকতে যাচ্ছি, আর তখন আমি ভাবছি অন্য জিনিস, ভাবছি থিয়েটারের কোনো একটা ব্যাপার। তাহলে কি হবে, তাহলে ওই চাটা তো আমার হাতে পড়বে, এরম এরম পড়েছে, আমার হাতে পড়েছে, হাত পুড়ে গেছে, তখন বার্নল লাগাতে হয়েছে, ইত্যাদি ইত্যাদি হয়েছে। মনটা ওখানে দিতে হবে। এখন আমি এই জ্ঞান দিচ্ছি, আমার 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 ক্ষেত্রেও এটা হয়েছে। কিন্তু থিয়েটারে যখন, থিয়েটার পারপাসলি থিয়েটার যখন আমরা করব, থিয়েটারের পারপাসের মধ্যে যখন যাব, তখন আমাদেরকে কনসেন্ট্রেশন ওর মধ্যে দিতে হবে। আর ওই রিল্যাক্সেশন মাসেলস যেটার কথা বললাম, যে আমি আমি রিল্যাক্স থাকি। আমি আমি ওই চাটা যখন এমনি সময় ছাঁকি না, তখন রিল্যাক্স, তখন আমার পায়ের পেশিতে কোনো টান পড়ে না। মানে এই শোল্ডারটা দিয়ে হাত দিয়ে
বুঝতে পারছেন, আপনারা সবাই এটা জানেন, এই কাজটা খুব একটা বড় কাজ না। আমরা যখন সাইকেল চালাই তখন আমার ঘাড় স্টিফ থাকে না। ঘাড় স্টিফ কখন ছিল? সাইকেল চালাতে গিয়ে ঘাড় স্টিফ ছিল যেদিন প্রথম আমি সাইকেল চালাতে উঠেছিলাম। ভীষণ ভয় ছিল, আমার মধ্যে ভয় ছিল, যদি পড়ে যাই, যদি ব্যালেন্স না থাকে, যদি সামনে ধাক্কা মেরে যাই, যদি ব্রেক করতে না পারি, পেছনে একটা লোক দৌড়ে আছে, ধরে আমাকে সাইকেল শেখাচ্ছে, বাবা সেটা আমার। তো ঘটনা কি হচ্ছে না, ঘটনা হচ্ছে যে আমি যেদিন সাইকেল চালাতে শিখে গেলাম সেদিন কিন্তু আমি রিল্যাক্স। সেদিন আমার কিন্তু আর কোনো ভয় নেই, আমার ঘাড়ও স্টিফ হয়নি, আমি হাতও কাঁপছে না। যে কোনো কাজের ক্ষেত্রে, অভিনয়ের ক্ষেত্রেও এই জিনিসটা হওয়া খুব দরকার, রিল্যাক্স থাকা দরকার, বি ন্যাচারাল। একটা ঘুমন্ত মানুষ যেরকম রিল্যাক্স থাকে, সেইভাবে রিল্যাক্স থাকাটা দরকার। আবার বলি, মাসলস, রিল্যাক্সেশন অফ মাসল মানে বি ন্যাচারাল। উনি এটাই বলতে চেয়েছেন, বি ন্যাচারাল। আমরা তারপরে এইটা নিয়ে আলোচনা করেছি, সেটা হলো ট্রুথ অ্যান্ড বিলিভ। এটা নিয়ে আলোচনা করেছি, ট্রুথ অ্যান্ড বিলিভ, সত্য এবং সেটাকে বিশ্বাস করা। গিভিং সার্কামস্টান্সে আমাদের যে যে কথাগুলো বলা হয়েছে সেটা সত্য, এবং এটা সত্য, মিথ্যে যদি হয় তাহলে মিথ্যে নিয়ে বিশ্বাস করতে হবে। আমি জানি না আকবরকে কিরাম দেখতে ছিল, আকবরের যে ছবি আসে সেই ছবিটা আকবরের কিনা, না আওরঙ্গজেবের ছবিটা ওরাম ছিল, না সুরঙ্গমা কিরম দেখতে ছিল আমি জানি না, কিন্তু আমায় বিশ্বাস করতে হবে। আমায় বিশ্বাস করতে হবে সুরঙ্গমা যে সময় দাঁড়িয়ে আছে সে সময় তার ড্রেস কোড কী হতে পারে, তার 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 ড্রেস কী হয়। এখন এই ড্রেসটা যদি কোনো ফিল্মে যদি হয়, যেখানে যেখানে 25 কোটি টাকা বাজেট, সে যেভাবে ড্রেস করবে, আর আমি যখন নাটকে যাব, নাটকে তো আমাকে আর্টিস্টিক হতে হবে, কারণ আমার তো বাজেট অতটা নেই। এবার আমি এক গো ধরে বসে রইলাম যে সুরঙ্গমাকে দেখেছিলাম বা আকবরকে দেখেছিলাম, যোধা আকবরের এই রকম ড্রেস ছিল, আর আপনি নাটকের মধ্যে আকবরের কী ড্রেস করছেন, এটা আকবরের ড্রেস নয়। এখন সেরাম সেই জায়গাতে গিয়ে আমরা তখন আমরা থিয়েটারের কিছু বলি, থিয়েটার লাইসেন্স দিচ্ছে, থিয়েটারে কিছু ইঙ্গিত থাকলেই হয়। থিয়েটারের দর্শক তারা বুঝে নেয়, তারা কল্পনা দিয়ে বুঝে নেয়, ইমাজিনেশানে গিয়ে এই সেখানে ইমাজিনেশান কাজ করে যে আকবরকে কিভাবে আমি প্রেজেন্ট করতে পারি। কিন্তু যদি আকবর, যে লোকটা 50 বছর না 52 বছর ধরে শাসন করলেন, এবং গৌরবান্বিত শাসন, আকবরের সময়টাকে আমাদের ভারতবর্ষের একটা ইউনাইটেড ভারতবর্ষের জায়গায় পৌঁছেছিল, এবং তিনি ধর্মীয় জায়গা থেকে মানুষকে মুক্তি দিয়েছিলেন, সর্বধর্ম সমন্বয়ের মতো একটা কাজ করার চেষ্টা করেছিলেন। সঙ্গীত সে সময় জায়গা পেয়েছিল, সাহিত্য সেই সময় জায়গা পেয়েছিল, স্থাপত্য সে সময় জায়গা পেয়েছিল। তো এই রকম একটা মানুষ যে কাজটা করেছে, সেই লোকটাকে একটা লিকলিকে প্যাংলা, একটা তার কোনো কাঁধই নেই, বা তার এটা কি হতে পারে, এটা তারা সম্ভব সে এই কাজটা করতে? বলবেন হ্যাঁ করতে। এটা ইমাজিনেশন করে আমার মনে হচ্ছে ওই লিকলিকে লোকটাই করতে পারে। এটা আপনি ভাবতে পারেন, এই ভাবনাটা কিন্তু দর্শকের মধ্যে পৌঁছবে না। তাহলে আকবরের একটা একটা ক্যারেক্টারিস্টিক আমার সামনে থাকবে, যে বৃহৎ কাজগুলো যারা করেন তারা এখন এক্ষেত্রে প্রশ্ন আসতেই পারে, যে থিয়েটারের ক্ষেত্রে আসতেই পারে, যে আমরা জানি ত্রিভুবন নারায়ণ সিং বলে আমাদের একজন রাজ্যপাল ছিলেন, ভীষণ জ্ঞানী মানুষ ছিলেন, প্রচণ্ড জ্ঞানী এডুকেটেড মানুষ। ওনার হাইট ছিল 4 ফুট সামথিং, ছোট্টখাট্ট লোক, কালো মতো বেঁটে ছোট্টখাট্ট লোক। ওই রাজভবনে যখন চেয়ারে বসে থাকতেন, ওনাকে ঘরের মধ্যে ঢুকে খুঁজে পাওয়া যেত না, মানে এতটাই উনি ছোটোখাটো লোক ছিলেন। কিন্তু ওনাকে কেউ অসম্মান করার সাহস পায়নি। কেন পায়নি? এই কারণে যে ত্রিভুবন নারায়ণ সিংয়ের ভেতরটা ছিল বিরাট বড়। সে ভীষণ জ্ঞানী মানুষ ছিলেন, তিনি উল্টোপাল্টা, মানে তিনি এমন কিছু কাজ করতেন, এমন তার জ্ঞানের বিচ্ছুরণ ঘটত, যেগুলো যেগুলো দিয়ে একটা মানুষের, সেটা আকবর নয়, সেটা ত্রিভুবন নারায়ণ সিং। কিন্তু আমরা যখন ভিজুয়ালি জায়গাটা আসবো, স্পেকটাকেলি আসবো, তখনও কিন্তু ইমাজিনের সঙ্গে এটাও যুক্ত করতে হয়। তাই সেটাকে এমন একটা জিনিস হয় যেটাকে ট্রুথ অ্যান্ড বিলিভ, যেটাকে বিশ্বাস করতে হয়। আমি যদি নিজেই বিশ্বাস না করি, আমি বিশ্বাস করছি না এটা আমার ঘর, আমি বিশ্বাসই করছি না এটা আমার 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 ঘর, তাহলে কিন্তু হবে না। তাহলে থিয়েটারে করা, কিন্তু থিয়েটারে কিছু কিছু ক্ষেত্রে আমরা মাইম ব্যবহার করি, আমরা কল্পনায় ব্যবহার করি। আমরা কয়লা ভাঙছি। এখন যদি কেউ বলে যে আমাকে কয়লা ভাঙার জন্য একটা ওই কয়লা দিন আর একটা হাতুড়ি দিন, আমি এমন একটা সময় দেখাচ্ছি যে সময়টায় গ্যাসের প্রচলন হয়েছে, কিন্তু সেটাও সব উচ্চ শ্রেণীর লোকের মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে তখন গুল আসেনি, গুলটাও আসেনি। আমরা গুল দেখেছি কয়লার গুঁড়ো দিয়ে, তার আগে ছিল কয়লা, এবং আমি মাকে দেখেছি কয়লা ভাঙতে। মা একটা পাথরের মধ্যে কয়লা রেখে সেই কয়লাটাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে কয়লাটা ভেঙে ছোট ছোট করে উনুনে আঁচ দিত। তো এখন যদি সেই সময়টাকে ধরতে চাই, এবং যদি আমার থেকে কেউ ডিম্যান্ড করে যে ডিরেক্টর আপনি আমাকে কয়লা এনে দিন, তবে আমি কয়লাটা ভাঙতে পারবো। আমি জীবনে কখনো কয়লা ভাঙতে দেখিনি, আমি কেউ কয়লা ভাঙবো? কখনো ইমাজিনেশন দিয়ে,
আমার বুদ্ধি দিয়ে, আমার বিবেক দিয়ে, আমার ভাবনা দিয়ে, লজিক্যালি রেশনালি ওইখানে পৌঁছে আমাকে সেই কাজটা করতে হয়। এটা বলে ট্রুথ অ্যান্ড বিলিভ। আমি যেটা বলছি সেটা বিশ্বাস করছি। আমি বিশ্বাস করছি যে সৈনিক যে ভারতীয় সীমান্তের বুকে দাঁড়িয়ে, ভারতের সীমান্তের বুকে দাঁড়িয়ে সে রাত জেগে পাহারা দিচ্ছে, রাত জেগে 0 ডিগ্রি সাব-জিরো টেম্পারেচারে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে একটা কাঁধে রাইফেল নিয়ে ওই প্রচণ্ড ঠান্ডায়, সেই লোকটাকে আমাকে বিশ্বাস করতে হবে। কিন্তু সেই লোকটাকে যদি আমি বিশ্বাস করতে না পারি, তাহলে সেই লোকটার অভিনয়টা আমি মঞ্চে করতে পারবো। তখন আমি মনে, কারণ আমি তো সাব-জিরো টেম্পারেচারে দাঁড়াবো না, বা আমার রাইফেলটা অত ভারী হবে না, বা আমার পোশাকটা ওই শীতকালীন পোশাক হবে না, বা আমার মধ্যে ভারত মাতা কি জয়, বা আমার মধ্যে এরকম কোনো দায়িত্ব চাপিয়ে দেওয়া নেই যে আমি এক্ষুনি গুলি খেতে পারি। আমি সীমান্তের ওপার থেকে যে কোনো সীমান্ত রক্ষীর একটা গুলি এসে আমার বুক এরপর উপর, কারণ আমি তো থিয়েটার করছি, কেউ গুলি করবে না। কিন্তু ওই যে লোকটা ওখানে দাঁড়িয়ে সাব-জিরো টেম্পারেচারে পাহারা দিচ্ছে, তাকে কল্পনা করতে হবে, তাকে বিলিভ করতে হবে, তাকে বিশ্বাস করতে হবে। ট্রুথ অ্যান্ড বিলিভ, এটা আমরা করেছি। এই অবধি আমরা স্ট্যানিস্লাভস্কির পাঠ নিয়েছি। আর যে পাঠগুলো স্ট্যানিস্লাভস্কির বাকি রয়ে গেল, সেই পাঠের একটি পাঠ হচ্ছে, তার নাম হচ্ছে কমিউন। আমি একটি ঝড়ের গতিতে এগোচ্ছি, আগেরগুলো পরপর বলে গেলাম। মাঝখানে শ্রাবণী আমাকে জিজ্ঞেস করেছিল, সেই শ্রাবণীর কথায় অবজারভেশন কি করে রেজিস্টার করা যায়, সে কথায় আমি আসবো, কারণ অবজারভেশনটাকে আমি একটু এগিয়ে দিয়ে গিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। কমিউন হচ্ছে যে আমাদের মঞ্চে যোগাযোগ তৈরি হয়। মঞ্চের কাজ কিন্তু মঞ্চের এমনি কাজই হচ্ছে কমিউনিকেশন। আমরা থিয়েটার করি মানে কমিউনিকেট করি। কি কমিউনিকেট করি? আমরা একটা প্লট কমিউনিকেট করি, আমরা একটা গল্প কমিউনিকেট করি, আমরা একটা উত্থান পতন কমিউনিকেট করি, আমরা একটা মানুষের বেঁচে ওঠার লড়াইকে কমিউনিকেট করি, আমরা কতগুলো ইমোশনকে কমিউনিকেট করি, বিভিন্নভাবে কমিউনিকেশন করি। তা প্রথম আমরা কমিউনিকেশন করি কি? প্রথম যে কমিউনিকেশনটা করি সেটাকে আমরা বলি, সরি দাঁড়ান এক সেকেন্ড, আমি একটুখানি জল খেয়ে নিই, আমার গলার একদম কাশি আছে। আচ্ছা, আমার কথা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? বোর হচ্ছে না তো? কালিয়াদি ঠিক আছে। আমরা প্রথম কমিউনিকেশন যেটা করি সেই কমিউনিকেশনটাকে বলা হয় বলা হয় বারবার ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ কমিউনিকেশন। ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ কমিউনিকেশন, এইটা আমরা প্রথম করি। ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ কোনটা? ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ হচ্ছে যে ইন্টেলেক্ট দিয়ে একটা সম্পদ তৈরি করে রেখে গেছে, সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ। যে নাটকের টেক্সটটা হচ্ছে একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি। সেই প্রপার্টিজটা কার? না নাট্যকারের। নাট্যকার সেটা তৈরি করেছে। সেটা রাজা নাটকে তৈরি করেছে রবীন্দ্রনাথ, সেরকম ডিএল রায় তৈরি করেছে শাহজাহান নাটকে, সেরকম শেক্সপিয়ার নাটকে তৈরি করেছে। অল আর দ্য ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ টু দোজ যারা এই প্রপার্টিজটা তৈরি করেছে। তাহলে সেই প্রপার্টিজটাকে আমরা মানুষের কাছে কমিউনিকেট করি, একটা গল্পকে কমিউনিকেট করি, একটা প্লটকে কমিউনিকেট করি। এখানে আমাদের কিছু করণীয় নেই, আমাদের শুধু সত্য হয়ে ওঠাটাই করণীয়। ওই আগের স্টেপগুলো দিয়ে সত্য হয়ে ওঠা, কারণ আমি তার কোনো পরিবর্তন করতে পারি না। ইন্টেলেকচুয়াল প্রপার্টিজের কোনো পরিবর্তন, কমিউনিটির পরিবর্তন করার কোনো ক্ষমতা অভিনেতার নেই। যদি নাট্যকার লিখে থাকে যে সূর্য পশ্চিম দিকে ওঠে, আমাকে তাই বলতে হবে। বলে কেন বলবো? সূর্য তো পূর্ব দিকে ওঠে। নিশ্চয়ই কোনো কারণ আছে, সে কারণটা পরবর্তীকালে গিয়ে প্রকাশিত হবে। কেন উনি বলছেন পশ্চিম দিকে ওঠে, সূর্য পশ্চিম দিকে ওঠে বলছেন কেন? আর যদি দেখেন যে সে বললো না, শুধু ভুল করে পশ্চিম দিকে বলেছে, তাহলে সেই নাটকটাই বাদ দিয়ে দেওয়া উচিত। ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ গন্ডগোল আছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ ঠিক থাকা দরকার। যার জন্য একটা ভালো নাটক তখনই তৈরি হয় যখন ভালো টেক্সট তৈরি হয়। টেক্সটটা ভালো না হলে, যেটা ভিত্তিভূমি, সেটা যদি ভালো না হয়, সেটা যদি ভালো বলতে আবার কি বোঝাবে? মানে ভালো বলতে তো অনেকের অনেক রকম রুচি আছে। এখন এই যে ওটিটি প্ল্যাটফর্মে এখন দেখছি সব ওই, আমি খুব দেখি নেটফ্লিক্স ইত্যাদি ইত্যাদি সিরিজ, ওগুলো তো অনেক কিছু শেখা যায়, অনেক কিছু বোঝা যায়। তো ওখানে দেখি সবাই সব গোয়েন্দা কাহিনী দিয়ে সবাই খুব হই করে। গোয়েন্দা কাহিনী না হলে খুব ভায়োলেন্স, হ্যাঁ, পুলিশের কারাপশান, মারছে ধারছে, হ্যাঁ, তারপর সেক্স নিয়ে একদম বিচ্ছিরি একটা, সেটাকে এক্সপ্লয়েট করা,
এই সব নিয়ে এগুলোর ভিউয়ার্স অনেক বেশি, এগুলোর রেটিং অনেক বেশি। সব তো গোয়েন্দা গোয়েন্দা কাহিনী দিয়ে সব হবে না, সব কি আর গোয়েন্দা কাহিনী হবে না? কিন্তু ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ যেটা থাকবে, সেই ইন্টেলেকচুয়াল প্রপার্টিজকে আমরা যা আছে সেটাকেই আমরা কমিউনিকেট করি। সেকেন্ড, আমরা কমিউনিকেট করি কি না, ইমোশনাল প্রপার্টিজকে কমিউনিকেট করি, কমিউনিকেশন অফ ইমোশন। এইটা নাট্যকারের দায় নয়, এই দায়টা আমার। ইমোশনগুলোকে আমি যখন কমিউনিকেট করব, কমিউন করব, একটা জায়গায় যোগাযোগ করব, মানুষের মধ্যে দেব, তখন যেন প্রপার হয়। যে সত্যটার কথা আমরা বারবার বলছিলাম, আমি আমার এই ক্লাসের শুরুর প্রথম দিন বলেছিলাম যে এক্সেলেন্সি অফ থিয়েটার হচ্ছে এটাই, যে এক্সেলেন্সি অফ থিয়েটার মানে হচ্ছে আমাদের ইমোশানগুলো, আমাদের যে ইমোশানে আমরা ব্যক্তি জীবনে যে ইমোশান ব্যবহার করি, চরিত্রের ইমোশান যদি সঠিক আনা যায়, সঠিক চরিত্রের ইমোশান যদি ঠিকমতো আনা যায়, এবং সেই ইমোশানের মধ্যে যদি কোনো স্পার্ক থাকে, কোনো স্পার্কিং থাকে, সেই ইমোশানের মধ্যে যদি কোনো অভিনবত্ব থাকে, সেই ইমোশান যদি খুব মানে নতুন কোনো দিশা দেয়, তাহলে মানুষকে সেটা উদ্বেলিত করে, মানুষের মধ্যে গিয়ে সেটা মানুষ দারুণভাবে কাজ করে। তাই ওই ইমোশন চেঞ্জ হয় বলে শেক্সপিয়ারের নাটক 450 বছর ধরে হয়ে যায়, রবীন্দ্রনাথের নাটক 150 বছর ধরে হয়ে যায়, ডিএল রায়ের নাটক 100 বর্ষ 120 বছর ধরে হয়ে যায়, একই নাটক। ইমোশনালি চেঞ্জ হয়ে যাচ্ছে, যিনি অভিনেতা অভিনয় করছে, সেই ইমোশনাল কমিউনিকেশন যেটা করছে সেটা আলাদা। এক একটা মানুষের ইমোশন একটা, সেই দুটো ইমোশন মিলিয়ে, তার ইমোশন এবং চরিত্রের ইমোশন মিলিয়ে যে ইমোশনটা তৈরি হচ্ছে, সেটা অভিনব ইমোশন। সেই ইমোশনটা আমি ইমোশনটাকে কমিউনিকেট করতে চাই। আমি এস্থেটিক একটা কমিউনিকেশন করি, এস্থেটিক্যালি কমিউনিকেশন। এই এস্থেটিক সেন্সটা মানুষের মধ্যে গড়ে ওঠে তার নিজস্ব জায়গাতে। এস্থেটিক সেন্স গড়ে দেওয়া যায় না, সত্যি গড়ে দেওয়া যায় না। এস্থেটিক সেন্স পরিবেশ গড়ে দেয়। আমি অনেক মানুষকে দেখেছি যে বিরাট জ্ঞানী লোক, বিরাট অনেক উচ্চ পদে কাজ করেন, কিন্তু এস্থেটিক সেন্স নীল, জিরো। কারণ সেভাবে তৈরি হয়নি, ওই এস্থেটিক সেন্স দিয়ে তৈরি হয়। আবার আমি দেখেছি যে এইরকম মানুষকে দেখেছি যে অপূর্ব তার এস্থেটিক সেন্স, অপূর্ব তার কি বলবো রিয়াকশন, এবং অপূর্বভাবে সে ভাবতে পারে তার সেন্সগুলোকে, এস্থেটিক্যালি সেই সেন্সগুলোকে মানুষের কাছে প্রেজেন্ট করতে পারে। সে একজন মেয়ার চিত্রশিল্পী মেবি, বা সে একজন খুব ভালো গান গায়। এস্থেটিক্যালি সে গানের মানেটাকে যখন করছেন, যেখানে সুর লাগাচ্ছেন এবং সুরের সঙ্গে যেখানে সে ওই আবেগকে লাগাচ্ছেন, ওই সঠিক আবেগকে লাগাচ্ছেন, যে কথা গীতিকার লিখেছেন সেই কথার ইনার মিনিংটাকে বার করে আনছেন, তখন বোঝা যায় এস্থেটিক্যালি সে কতটা সাউন্ড। আমরা এস্থেটিক্যালি বলতে বুঝি যে যেটা সামনে স্টেজের মধ্যে অভিনেতাদের ক্ষেত্রে যে সৌন্দর্য, সৌন্দর্য মানে তো সেটা নয়। আমি যদি এক ভিখিরির চরিত্রে অভিনয় করি, তখন ভিখিরির চরিত্রে সৌন্দর্য তো অন্য সৌন্দর্য আসবে, তার ভেতর থেকে সে সৌন্দর্যটা কাজ করবে। যদি ভিখারির চরিত্রটাকে সেই 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 জায়গায় নিয়ে যাওয়া যায়, সেই জায়গায় যদি তৈরি করা যায়, তাহলে সে তখন একটা অন্যরকম সৌন্দর্য সৃষ্টি করবে। এস্থেটিক্যালি কমিউনিকেশন করতে হয়, কিন্তু এস্থেটিক্যালি কমিউনিকেশনের ম্যাক্সিমামটাই সাধারণত ডিরেক্টর করেন। ডিরেক্টর এটাকে ইন্টারপ্রিট করে, ডিরেক্টর ইমোশনেও ইন্টারপ্রিট করে, কিন্তু ডিরেক্টর ইমোশনে ইন্টারপ্রিট করে হাত কামড়ায়। নাটকটা যেই শুরু হয়ে যায়, ডিরেক্টর উইংসের পাশে দাঁড়িয়ে হাত কামায়, যা পারলো না, যা হলো না, ইস সেটা কি করলো, এটা তো বলা হয়নি, এ দেখো ভুল করলো, এইসব করে যায়। আবার এস্থেটিক্যালি সে যে একটা কম্পিটিশন তৈরি করেছে, সে একটা সৌন্দর্য তৈরি করেছে, সে একটা সৃষ্টি করেছে, সে একটা ছবি তৈরি করেছে, সেই ছবিটা দেখা গেল যে নাটক চলাকালীন ভেঙে যাচ্ছে, অভিনেতারা ভুলে গেছে, তার কিচ্ছু করণীয় নেই। কিন্তু ওই ওই এস্থেটিক্যালি কমিউনিকেশন সেটা ডিরেক্টর করতে চাইছে টেক্সট যেটা চাইছে সেই টেক্সটের মধ্যে। তাহলে মেন তিনটে জিনিস আমরা কমিউনিকেশন করছি। আমরা কমিউনিকেশন করছি ইন্টেলেকচুয়াল প্রপার্টিস, আমরা কমিউনিকেশন করছি আমাদের এস্থেটিক কমিউনিকেশন করছি, আর আমরা একটা করছি অনুভূতি কমিউনিকেশন, ফিলিংস কমিউনিকেশন করছি, আমাদের এক্সপ্রেশন কমিউনিকেশন করছি। এই তিনটে কমিউনিকেশনই পারফেক্ট হওয়া দরকার আছে, এটাই কমিউন। আর এই কমিউনিকেশনটা কার সঙ্গে হয়, এই কমিউনিকেশনটা কার সঙ্গে হওয়া সম্ভব, আমি এইটা প্রশ্ন হিসাবে রাখছি, এবং সেই প্রশ্নটা আমি অলিভিয়াকেই করছি যে এই যে কমিউনিকেশনের কথা বললাম, এই কমিউনিকেশন কার সঙ্গে হবে।
অবভিয়াস দর্শকদের সাথে, দর্শক বাদে আর কার সাথে? দর্শক বাদে আর কার সাথে? তালিয়া দিয়ে বলুন তো এই কমিউনিকেশনটা দর্শক বাদে আর কার সাথে হবে? একদম একদম, যারা সহ অভিনেতা তাদের সঙ্গে কমিউনিকেশনটা হবে। আমি অন্য আর একটা দিকে এগিয়ে গিয়ে বলি নিজের সঙ্গে কমিউনিকেশন হবে। এই কমিউনিকেশন, এই যে কমিউনিকেশন এটা নিজে বুঝতে পারবো আমার এক্সপ্রেশন কমিউনিকেট হলো না, এস্থেটিক্যালি কমিউনিকেশনটা হলো না বা হলো। যেদিন হবে সেদিন আপনাকে পায় কে? তাহলে কমিউনিকেশন নিজের সঙ্গে করতে হয়, কমিউনিকেশন দর্শকের সঙ্গে করতে হয়, কমিউনিকেশন আমার কো অ্যাক্টরের সঙ্গে করতে হয়। আর কমিউনিকেশন তৈরি হয় কিসে? না মঞ্চের উপর যে সমস্ত প্রপার্টিজ থাকে তার সঙ্গে একটা কমিউনিকেশন তৈরি হয়। এটা একটা বিরাট কমিউনিকেশন। যে যদি আমার নিজের বাড়ি হয়, ঘরটা আমার নিজের যদি হয়, তাহলে নিজের বাড়ির যে সমস্ত প্রপার্টিজ আছে তার সঙ্গে আমার যা সম্পর্ক, আর আমি যদি ডালিয়াদির বাড়ি বেড়াতে যাই, সেই বাড়ির সমস্ত জিনিসের সঙ্গে আমার সম্পর্ক তো এক নয়। আমি তো আমার বাড়ি অন্ধের মতো চিনি। আমার বাড়ির কোথায় সুইচ বোর্ড আছে আমি জানি, আমি অন্ধকারে গিয়ে সুইচ চালিয়ে দেবো। আমার কোথায় চেয়ার আছে চেয়ারটা দেখে বসতে হয় না, চেয়ারে আমি খাট আছে কোথায়, কোথায় গেলে খাট থেকে পড়ে যাবো জানি। তাহলে আমি যখন আমার বাড়িতে যদি নাটকটা এরম হয় যে আমি আমার বাড়িতে অভিনয় করছি, এবার আমার বাড়িতে যদি আমি দেখি যে আমি যেই বসতে যাচ্ছি একবার চেয়ারটা দেখে নিয়ে বসছি, তাহলে কি হলো? তাহলে স্পেসিফিক্যালি কমিউনিকেশন হলো না, সত্য হলো না, সত্য ভেঙে গেল, ওই বস্তুর সঙ্গে আমার কমিউনিকেশন হলো না, ব্রেক হয়ে গেল। আবার আমি যদি দেখা যায় যে আমি একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেছি, আর ইন্টারভিউ দিয়ে আমাকে আমার যে ইন্টারভিউ নিচ্ছে সে বললো সিট ডাউন প্লিজ, আর আমি পট করে বসে গেলাম, চেয়ারটা কোথায় আছে দেখলামও না। আমি জানি নাকি চেয়ারটা কোথায় আছে, কতখানি চেয়ারটা ডেবে যাবে, কত অব্দি চেয়ারটাই যাবো আমি জানি? আমার ভালো করে চেয়ার দেখে বসতে হবে, না পড়ে যেতে পারি। তাহলে এই যে দুটো প্রপসের সঙ্গে একটা জলের বোতল আছে, সেই জলের বোতলটার মধ্যে মিনারেল ওয়াটার আছে না কলের জল আছে, এই কলের জল আর মিনারেল ওয়াটারের মধ্যে তফাৎ কি এটা অভিনেতাকে বুঝতে হবে। আর যদি যদি সেরকম কোনো অভিনয় জায়গা হয়, তাহলে বোতলটার সঙ্গে একটা কমিউনিকেশন থাকবে। তাকে জল খেতে বললে সে বোতলটা এগিয়ে দিলে সে হাত দেখিয়ে বলে না ওইটা, কারণ ওটা মিনারেল ওয়াটার, ওটা আমি এনেছি। প্রতিটি টুকরো টুকরো জিনিসের সঙ্গে, জানলা দরজা কপাট বিছানার চাদর বই পত্র যা আছে, যা বস্তু আছে সবার সঙ্গে একটা কমিউনিকেশন। এটা হচ্ছে কমিউনের জায়গা। আর কমিউনিকেশন কোথায় করার দরকার আছে? না আর কমিউনিকেশন আছে, কিছু ব্যক্তি কিছু বস্তু থাকে না, মঞ্চের মধ্যে থাকে না। সেই ব্যক্তি রঞ্জন, রক্তকরবী রঞ্জন মঞ্চে আসেনি, কিন্তু রঞ্জন সবসময় মঞ্চে হাজির। আমরা এরকম নাটক অনেক দেখি যে নাটকে দেখা গেল যে মা হয়তো নেই, গত হয়েছেন, কিন্তু মা নাটকটা জুড়ে আছেন। সেই মায়ের সঙ্গে একটা কমিউনিকেশন দরকার, নাহলে দর্শকের কাছে আনব্রোকেন কমিউনিকেশন হবে না, দর্শকের কাছে মিথ্যে হয়ে যাবে, সত্য হবে না। বা যদি এরকম হয় যে একটা লোক আসছে, একটা লোক আসবে, সে লোকটা আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে আসবে, এবং এতক্ষণ ধরে সে আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে আসবে সেই নিয়েই নাটক চলছে। শেষ পর্যন্ত সেই লোকটা আসবে না, আসছে, আসছে, পায়ের শব্দ শোনা যাচ্ছে, এবার এসে গেল, তার সঙ্গে একটা কমিউনিকেশন করা দরকার। অর্থাৎ আমাদের নাটকের মধ্যে কিছু অনুপস্থিত চরিত্র থাকে, অনুপস্থিত বস্তু থাকে, নদী থাকে, পাহাড় থাকে, তাজমহল থাকে, গঙ্গা থাকে, অনেক কিছু থাকে যেগুলো মঞ্চে থাকে না, তার সঙ্গে আমার একটা কমিউনিকেশন করা দরকার হয়। সেই কমিউনিকেশনটা যেন সত্য হয়, সেই কমিউনিকেশনটা যেন আনব্রোকেন হয়, এবং সেই কমিউনিকেশনটা যেন হনেস্ট হয়, সৎ কমিউনিকেশন, অসৎ কমিউনিকেশন নয়। যে আমার নাটকের মধ্যে একটা ভোঁ করে আওয়াজ হলো, সেই আওয়াজটা লঞ্চের আওয়াজ, লঞ্চ গভীর রাত্রে লঞ্চ ছেড়ে যাচ্ছে,
একটা আওয়াজ রাখা আছে, ভো করে দূর থেকে সেই আওয়াজটা ভেসে আসছে। এখন এই আওয়াজটার সঙ্গে এই আওয়াজটার সঙ্গে যদি ক্যারেক্টারের কোনো সম্পর্ক তৈরি হয়ে যায়, এই আওয়াজটাই যদি ক্যারেক্টারের কোনো একটা জায়গায় গিয়ে যে ওই ওই অবধি বসে থাকে, যে নাটকটা হয়তো ইমোশনালি সেই জায়গায় পৌঁছেছে যে ওই ভোঁটা অবধি বসে থাকে ভদ্রলোক বারান্দার কোণে, আজও ছেলে ফিরল না। লাস্ট লঞ্চের আওয়াজটা না, আজও আজও ফিরল না। তখন ওই 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 সত্য যদি ওই অনেস্ট না হয়, ওই লঞ্চের ওই আওয়াজটা, ওটা বাইরের একটা আওয়াজ শুধু, সে তখন ক্যারেক্টার হয়ে যায়, সে তখন চরিত্র হয়ে যায় নাটকের মধ্যে। এগুলো অভিনেতাকে খুব সত্যের সঙ্গে করতে হয়, সিনসিয়ারলি করতে হয় এবং আনব্রোকেন হতে হয়। এই আনব্রোকেন কমিউনিকেশনটা খুব খুব মজার। দেখবেন আমরা যখন থিয়েটারে অনেক সময় নাটক করতে গিয়ে বুঝি না, নাটক দেখতে গিয়ে বুঝি। নাটক করতে গিয়ে বুঝতে পারলে তো রেকটিফিকেশন করতেই পারবেন, নাটক দেখতে গিয়ে বুঝলে যে সংলাপ বলার পর চরিত্রটা, মানে অলিভিয়া সংলাপ বললো যখন, তখন পাখি সংলাপ বলা শেষ করার পর আবার অলিভিয়া হয়ে গেল। আমি অলিভিয়ার নাম বলছি মানে অলিভিয়া নয়, এটা এবিসিডি, যে কেউ আমি হতে পারি। আনব্রোকেন, আমি একটা ক্যারেক্টার যখন নিয়ে মঞ্চে ঢুকেছি আনব্রোকেন, এটা থিয়েটারে এই অভিনেতাদের করতে হয়। এটা একটা সঙ্গীত শিল্পী করে না। সঙ্গীত শিল্পী গানটা যখন গায় আনব্রোকেন গান গায়, সত্য হয়ে গানটা গায়, তার মাঝখানেও কথা বলে। রবীন্দ্রনাথ এই জায়গায় এই প্রসঙ্গে এই কথা বলিয়াছিলেন বলে আবার গানটা গান, বা একটা গান গাওয়ার পর খানিকটা জল খেয়ে নিল, খানিকটা গলা ঝেড়ে নিল, দর্শকের সঙ্গে কথা বললো, হ্যাঁ বলে তাহলে পরের গানটা বলে আবার ধরলো। এটা এটা আছে। আবার ওই গানটার মধ্যে দর্শক মোহিত হয়ে গেল, দর্শকের সঙ্গে একটা কমিউনিকেশন হলো, দর্শক সত্য সত্য গানটার মাধুর্য অনুভব করলো। সঙ্গীত শিল্পী পারে, অভিনেতা পারে না। অভিনেতার লাইনটা হচ্ছে আনব্রোকেন লাইন। একবার মঞ্চে ঢুকেছো, মঞ্চ থেকে বেরোনোর সময় তুমি ওই চরিত্র, তুমি কখনোই তুমি নাও, তুমি যে চরিত্র অভিনয় করছো সেই চরিত্র, তার বিহেভ, তার কমিউনিকেশন, তার এস্থেটিক সেন্স, তার সমস্ত কিছু আনব্রোকেন থাকা। এখন অনেকে আমাকে প্রশ্ন করে যে কি করবো মঞ্চের মধ্যে, আপনি তো ঢুকিয়ে দিয়েছেন 17 জনকে, আর কথা বলছে 2 জন, বাদ বাকি 15 জন কি করবে? এটা এটা এই 15 জনকে ম্যানেজ করাটা ডিরেক্টরের কাজ। কিভাবে ম্যানেজ করবে 15 জনকে, এটাকে বলে ম্যানেজ করা। 15 জনকে কিভাবে কোরিওগ্রাফিলি ম্যানেজ করবে, সেটা তাদের কাজ, ডিরেক্টরের কাজ। তাদের নিশ্চয়ই কিছু কাজ থাকে। খুব বাজে ডিরেক্টর না হলে তাদের 15 জনকে ঢুকিয়ে 15 জনকে দাঁড় করে রেখে 2 জনের সঙ্গে কথা বলতে পারে না। 15 জনের আলাদা আলাদা কাজ থাকে। এর আগের দিন আমরা বলছিলাম, আমি একটা উদাহরণ দিচ্ছিলাম যে ফুটবল খেলা, মাঠে গিয়ে ফুটবল খেলা দেখলে বোঝা যায় যে একটা বল একজনের পায়ে, সে দৌড়ে যাচ্ছে, তাকে আরেকজন ট্যাকল করছে, তার পাশে একজন দৌড়চ্ছে, আর তার অনেক দূর দিয়ে আরেকজন দৌড়ে যাচ্ছে, তারও একটা কাজ রয়েছে, তাকে ক্যামেরা দেখাচ্ছে না, মাঠে না গেলে দেখা যায় না। মাঠে না গেলে ক্রিকেট খেলার সময় যখন বল করতে আসে, তখন আমরা শুধু দেখি কি বোলার যাচ্ছে আর ব্যাটসম্যান ব্যাটটা ঠুকছে, খুব বেশি হলে উইকেট কিপারকে দেখা যায়, আম্পায়ারকে দেখা যায়, আর স্লিপের ফিল্ডারকে দেখা যায়, আর কিছু দেখা যাচ্ছে না, সেগুলোও দেখা যায় না, এত ক্লোজে চলে যায়। কিন্তু দেখা যায় লং অফের যে প্লেয়ারটা দাঁড়িয়ে আছে, সেই প্লেয়ারটা আস্তে আস্তে বোলার দৌড়চ্ছে, বোলারের অ্যাকশনের সঙ্গে সঙ্গে ও কিন্তু অ্যাকশন শুরু হয়ে গেছে। ও ডান দিকে যাচ্ছে না, বাঁ দিকে যাচ্ছে না, একটু এগিয়ে যাচ্ছে, করে যাচ্ছে, কিন্তু কারণ উনি বলের সঙ্গে বুঝতে পারছেন এই বলটা মারলে আমার বাঁ দিক দিয়ে চলে যাবে না ডান দিক দিয়ে চলে যাবে। এগুলো 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 সে প্র্যাকটিস করছে। বাট আবার আমি বলি, রিচুয়ালসের সময় দেখবেন, এই দুর্গাপুজো হচ্ছে, দুর্গাপুজো সামনে আসছে, বহু লোক পুজো আচার করছে, কেউ পাকা নাড়ছে, কেউ মন্ত্র পড়ছে, কেউ তন্ত্র সাধনা করছে, কেউ এই ধরে আছে, কেউ ঢাক বাজাচ্ছে, কেউ জোগাড় করে দিচ্ছে। বিভিন্ন লোকের কাজ নীরবে করে যাচ্ছে, তাদের কিন্তু কোনো সংলাপ নেই, তাদের বিভিন্ন রকম কাজ আছে। ওখানে তো সংলাপ একা বলে,
ওই পুরোহিত মশাই খালি সংবাদ বলে, বাদ বাকি তো সবাই নীরবে তাদের কাজ করে। কি করে করে? থিয়েটারে এলে করতে পারে না কেন? থিয়েটারেও তার প্রত্যেকটি মানুষের নিজের নিজের কাজ বুঝে নেওয়া উচিত, মূল যে ঘটনাটা ঘটছে। আর আমি বলি যে থিয়েটারের যে সংলাপ বলছে তার দিকে চোখ রেখো না, তার দিকে কানটা রাখো। যদি এরম হয় যে কোনো ঝগড়া হচ্ছে, কোনো সংলাপ বলা বলি, দুজনের মধ্যে সংলাপ বলা বলি চলছে, তখন কানটা রাখো। যদি মনে হয় যে দেখবে ওই এটাকে 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 বলে মনে হয় ইংরাজিতে মিমোনোজ, মিমোনোজ বলে মনে হয় শব্দটার নাম, গুলিয়ে যাচ্ছে, মিমোনোজই যত দূর হয়। যে কিছু কিছু ওই বংশবদ লোক থাকে, কিছু তাঁবেদার থাকে, তাঁবেদারি করে, নেতাদের থাকে, এক নেতার পিছনে অনেক তাঁবেদার আছে। নেতা যেমন ওই তাঁবেদারি করে যাচ্ছে, আর এক নেতা তার পিছনে আরো কিছু তাঁবেদার, মোসাহেব গোছের বলা যায়। মানে নেতা যদি কিছু একটা বলে তো তারা তো বললো যে একবার চোখে তাকালো, আপনার তো তাকে শাসালো, তো এরা গিয়ে দম করে একটা ঘুষি মেরে দেবে। তো যদি যদি আপনি ওই মিমোনোজ হন, আপনি যদি যিনি কথা বলছেন তার সঙ্গে সম্পৃক্ত হন, তো তার দিকে তাকিয়ে থাকা, বা তার যাকে সে ধমকাচ্ছে তার দিকে তাকিয়ে থাকা। আর যদি সাধারণত আমার বাড়ির ঘটনা হয়, খুব যদি ডোমেস্টিক ঘটনা হয়, এই ডোমেস্টিক ঘটনায় তো আপনার একটা সাজেশন আছে। বাবার সঙ্গে ছেলের ঝগড়া হচ্ছে, বাবার সঙ্গে ছেলের ইডিওলজি নিয়ে ঝগড়া হচ্ছে, আপনি মা সেখানে আছেন, কিন্তু আপনার কোনো সংলাপ নেই। আপনি কি করবেন? আপনি বাবার কথাকেও যুক্তি দিচ্ছেন, আমার ছেলের কথাকেও যুক্তি দিচ্ছেন, এমন একটা দু জায়গায় দাঁড়িয়ে আছে। তখন ওই আপনাকে খুঁজে খুঁজে বার করতে হবে বাবার কোন কথায় ছেলের দিকে তাকাবেন, ছেলের কোন কথায় বাবার দিকে তাকাবেন। ওটাই আপনার কাজ, ওটাই আপনার অ্যাকশন, ওটাই আপনার নাট্যক্রিয়া। তাহলে এই কমিউনিকেশন যখন আমরা করার কথা বলছি, তখন এই কমিউনিকেশনটা আনব্রোকেন কমিউনিকেশন হওয়া দরকার, যেটা আমি বলার জন্য এতগুলো কথা বললাম। আনব্রোকেন, টোটালি চরিত্রের মধ্যে থাকতে হবে। আমরা যখন কবিতা পাঠ করি দেখবেন অনেক সময় আনব্রোকেন কবিতা পাঠ করি, পুরো কবিতাটা শেষ হয়ে যাবার তার আগে বলি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা বলছি বলে শুরু করি, কবিতাটা যে বলা শুরু করি, তখন কবিতা বলতে বলতে যদি আমি আমার কথা বলতে আরম্ভ করি, তাহলে তো দর্শক আপনাকে নেবে না। ওটাও একটা আনব্রোকেন। আমরা আমাদের বাস্তব জীবনে কিছু আনব্রোকেন কাজ করি না, ব্রোকেন কাজ করি। দুটো কাজ, তিনটে কাজ, চারটে কাজ একসঙ্গে করি। মঞ্চেও দুটো কাজ, তিনটে কাজ, চারটে কাজ একসঙ্গে করতে। বহু লোক আছে, বহু অভিনেতাকে দেখেছি সিগারেট ধরাতে গিয়ে সংলাপ আটকে গেল, চা খেতে গিয়ে চায়ের ডান্ডিটা এমনভাবে মুখে ধরলো, চাটা অ্যাকচুয়ালি মুখে যাবে না, এমনভাবে ধরেছে চাটা অ্যাকচুয়ালি গায়ে পড়ে যাবে। কারণ তার কারণ হচ্ছে সে কোনোদিন কাপ নিয়ে প্র্যাকটিসই করেনি। আর এই কমিউনিকেশন সম্ভব তখনই যখন সমস্ত প্রপ নিয়ে প্র্যাকটিস হয়। মহলায় যখন কম্পোজিশন হয় তখন সমস্ত কিছু থাকার দরকার। আদর্শ নাটকের ক্ষেত্রে সমস্ত প্রপ এবং মিউজিক, এটা এটা যথাযথভাবে যেভাবে মঞ্চে বাজবে সেভাবে বাজালে তবে কমিউনিকেশনগুলো হয়। তা নাহলে আমি সব কিছু করে গেলাম, এখানে মাইমে করে গেলাম, কিছুই নেই আমার কাছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাইমে করে গেলাম রিহার্সাল, আর মঞ্চে গিয়ে সব পেয়ে গেলাম। আর মঞ্চে গিয়ে প্রথম মিউজিক শুনলাম, মঞ্চে নাটক করতে করতে ও অভিনয় হবে না, ও সত্য হতে পারে না, তখন মিউজিক শুনবো না নাটক। তাহলে এই সমস্ত কমিউনিকেশনের জন্য রিহার্সাল দরকার। আর এইটা যেন সবসময় থাকে আনব্রোকেন। কারণ আমাদের লক্ষ্য একটাই, যেটা অলিভিয়া বলল, কমিউনিকেশন উইথ দর্শক, স্পেকটেটার্সের সঙ্গে কমিউনিকেশনটাই হচ্ছে থিয়েটার অভিনেতার প্রধান কাজ। নাট্য দলের প্রধান কাজ, থিয়েটারের অভিনয়ের প্রধান কাজ কমিউনিকেশন করা। তাহলে এই কমিউনিকেশনের যেটাকে বলা হচ্ছে কমিউন, স্ট্যানিস্লাভস্কি বলছেন এটাকে কমিউন। আচ্ছা, এরপরে আছে যেটা, সেটা হচ্ছে অ্যাডাপ্টেশন। অ্যাডপ্টেশন, আমরা মানুষ হিসাবে মানে কোটি বছর আগে থেকে চলতে চলতে আজকে অবধি যে এসে মানুষ হিসেবে পৌঁছেছি, তো সব সময়তেই আমরা অ্যাডপ্টেশন করতে করতে যাচ্ছি সব সময়। এ হ্যালো, হ্যাঁ বলো।
একদম, এটা তো নাটকের, এটা এটা তো নাটকের প্যাটার্ন। এই নাটকের প্যাটার্নের সময়, এই নাটকের প্যাটার্নের সময় তাকে সেভাবেই তৈরি করতে হয়। সে যখন সূত্রধার হচ্ছে তখন সেটাও আনব্রোকেন থাকবে, সূত্রধরের একটা আনব্রোকেন থাকবে। আর চরিত্রের সময় যখন ঢুকবে, চরিত্রে ঢুকে সে আনব্রোকেন থাকবে। দুটো ক্যারেক্টার থাকবে। কিন্তু যখন যে ক্যারেক্টার করবে, যখন সূত্রধর করছে তখন যেন ক্যারেক্টারের ক্যারেক্টারিস্টিকটা না থাকে। সূত্রধর কে? সূত্রধর মানে একজন কথক। কথক যখন, এখন কথককে কিভাবে নাট্যকার এবং নির্দেশক ব্যবহার করছে তারপর অনেক কিছু ডিপেন্ড করে। আধুনিক নাটকে কথক কিন্তু চরিত্রের মধ্যে দিয়েও কথক ব্যবহৃত হয়। কিন্তু কথক তো অ্যাকচুয়ালি, নাটকের মধ্যে কথক জিনিসটা এলো কোত্থেকে? আমি একটুখানি পিছিয়ে যাচ্ছি, আর তোমাদের সবাইকার থেকে অনুমতি নিচ্ছি যে অ্যাডপ্টেশনটা করে, অ্যাডপ্টেশনের পরও স্ট্যানিস্লাভস্কির সমস্ত কাজটাকে আমরা ধরতে পারবো না। কারণ এর পরে যেটা থাকে সেটা হচ্ছে ইমোশনাল মেমোরি, আর একটা থাকে থ্রু লাইন। একদিনে মাথার মধ্যে সব যদি দিয়ে দিই তাহলে নিতে পারবে না। আর ওই ইমোশনাল মেমোরি বলতে গেলেই শ্রাবণীর প্রশ্নের উত্তর যাবে। ইমোশনাল মেমোরির মধ্যেই ওই অবজারভেশন এবং সেটা কিভাবে রেজিস্টার হবে, তখন তো এত তাড়াতাড়ি খুলে টুলে যাবে ভাবিনি। আমি ভেবেছিলাম আর একটু অনেক দিন চলবে, কারণ আমি আরো একটু ইলাবোরেটলি আলোচনা করব। তো আমি আজকে প্রথমেই সবাইকে বলে নিয়েছি যে আমি আজকের দিনের এই পর্যায়ে শেষ ক্লাস ভেবেছিলাম, কিন্তু তা হবে না। আমি মাঝখানে আর একটা দিন ক্লাস করাবো, সেটা এ এ মাসেই হতে পারে বা সেপ্টেম্বরের সামনাসামনি হতে পারে, আমি বলে দেবো সবাইকে। কারণ আজকে আমি ক্লাস শেষ করতে পারছি না পুরোটা। আজকে ক্লাস শেষ করলে তোমাদের উপর বোঝা হয়ে যাবে। এ মাসেই আমি আর একটা ক্লাস করে, হ্যালো, আর একটা দিন না লাগলে আমি স্ট্যানিস্লাভস্কির যে জায়গাটাকে ধরতে চাইছি সেই জায়গাটাকে ধরতে পারবো। তাহলে এই এখনকার দিনে যখন দেখা যায় যে, সম্রাটের প্রশ্নের উত্তরে বলি যে কমিউনিকেশনের ক্ষেত্রে এই আমাদের বললাম সূত্রধরটা এলো থেকে না, সূত্রধরটা আসে প্রথমে গ্রিক নাটকের কোরাস থেকে। গ্রিক নাটক যখন লেখা হয় তখন সেখানে নাটকের বিষয়বস্তু এমন থাকতো যে সব নাটকের সেটা কমিউনিকেশন করা যেত না। তখন কোরাস এসে একসঙ্গে অনেকে মিলে গান গেয়ে বা শব্দ বা আবৃত্তি করে সে ঘটনাটা বলতো। নাটকগুলো লেখা হতো কোরাসকে কেন্দ্র করে। অনেকটা করে নাটক এগিয়ে যেত কোরাস এসে সামনে বলতো। হয়তো দেখা গেল একজনকার কারুর কোনো একটা ঘটনার 25 বছর বাদের ঘটনা। দেখবে এখন ওই সিনেমাতে দেখানো হয় 25 years লেফট বা 25 years এগো, এরম লেখা টেখা হয়। তো তখন ওই 25 বছর বাদে আসিয়া কি দেখিলাম ইত্যাদি ইত্যাদি কোরাস মিলে বলে। এটা একটা দুর্বলতম জায়গা ছিল একটা সময়, নাটকের ক্ষেত্রে দুর্বল জায়গা ছিল। এবং এই কোরাসের ব্যবহারগুলো স্ট্যানিস্লাভস্কিরা তুলে দিয়েছিলেন। বলছে ওতে সত্য হয় না, ওটা ইনফরমেশন দেওয়া হয়। ইনফরমেশন নাটক নয়। নাটক হচ্ছে সংলাপের মধ্যে দিয়ে ইনফরমেশনটা যাবে, কিন্তু যদি সরাসরি ইনফরমেশন দেওয়া হয় সে নাটক ভালো লাগে না। সে নাটকের মধ্যে নাটকীয়তা থাকে না। মানুষ ইনফরমেশন পাওয়ার জন্য খবর শোনে টিভিতে, আর টিভি যিনি খবর পড়েন তিনি দর্শকের দিকে তাকিয়ে খবর পড়েন। আমি যেমন বলছি এরকম দর্শকের দিকে তাকিয়ে খবর, তিনি পাশের দিকে তাকিয়ে খবর পড়েন না, দর্শকের দিকে তাকিয়ে। তিনি তো ইনফরমেশন কমিউনিকেট করতে চাইছে দর্শকের কাছে। ভাই কথকও এসে ইনফরমেশন কমিউনিকেট করে দর্শকের সঙ্গে। কথক কখনো আর একটা ক্যারেক্টারের সঙ্গে ইনফরমেশন করতে পারে না, তাহলে সেটা কথক হয় না। এমন একটা নাটকের মধ্যে কথককে আমি আরে রবীন্দ্রনাথের নাটকের মধ্যে কথককে আনা দরকার আছে। কথকই খানিকটা নাটকটাকে এগিয়ে নিয়ে যায়। প্রচুর নাটক আছে এরকম। তাহলে কথকের পার্ট যখন সে করবে তখন সে আনব্রোকেন কথক। সে যখন ক্যারেক্টার করবে তখন আনব্রোকেন ক্যারেক্টার। আবার আধুনিক থিয়েটারে এই কথকই ক্যারেক্টার হয়ে যেতে পারে। এই কথক কথা বলতে 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 ক্যারেক্টার হয়ে গেল, তখন বোঝা গেল না যে কথক না ক্যারেক্টার। এটা হচ্ছে স্টাইলাইজড, এটা মানুষকে চমকে দেওয়া। তখন আনব্রোকেন দুটোই,
ওই কথকই তখন আনব্রোকেন। এরকম নাটক, প্রচুর নাটক আছে। যেমন আমারই একটা নাটক আছে যেটা শ্রাবণী দেখেছে, যতীনবাবু শুনছেন বলে। সেই নাটকে আমি একসঙ্গে কথক এবং একসঙ্গে ক্যারেক্টার, মানে কখনো সেটাকে ক্যারেক্টারে যাচ্ছে, কখনো সেটাকে কথক হয়ে কথকের রূপ নিচ্ছে আর কি, দুটোই একসঙ্গে চলছে। সেটা নাট্যকার যিনি লিখছেন তার মুন্সিয়ানার উপরে ডিপেন্ড করে, এবং যিনি ডিরেক্ট করছেন তিনি কিভাবে তাকে হ্যান্ডেল করবে তার উপর ডিপেন্ড করে। কিন্তু আনব্রোকেন লাগবে ভাই, আনব্রোকেনটা না হলে কখনো যেন তুমি ধরা পড়ে যেও না সম্রাট, সম্রাটের সম্রাট কি যেন ধরা না পড়ে যায়, চরিত্রে যেন। আর একটা কথা যেটা আমি বললাম, অ্যাডাপ্টেশন, অ্যাডাপ্টেশনের কথা বলতে গিয়ে তার আগে প্রশ্নটা মনে হয় সম্রাটই করলে অ্যাডাপ্টেশনের আগে, তাই তো? আর কেউ প্রশ্ন করনি তো? আচ্ছা, অ্যাডাপ্টেশনের কথা বলতে গেলে বলতে হয় যে পৃথিবীর সৃষ্টি থেকে আমরা অ্যাডপ্ট করতে করতে অভিযোজিত হতে আজকের জায়গায় পৌঁছে। এটা একটা বৈপ্লবিক একটা থিওরি। সারা পৃথিবী জুড়ে যে বিপ্লব ঘটে গেল, চিন্তা ভাবনা চিন্তনের যে বিপ্লব ঘটে গেল, সে চিন্তনের বিপ্লব ঘটলো অ্যাডাপ্টেশন দিয়ে, অভিযোজন দিয়ে। কে করেছিল অভিযোজন? অভিযোজনের আবিষ্কারক কে? সম্রাট। অ্যাডাপ্টেশনের আবিষ্কারক কে? কে বলবে? ইয়েস, চার্লস ডারউইন। এবং এই চার্লস ডারউইনের অ্যাডাপ্টেশনের থিওরির উপরেই মার্ক্সবাদ তৈরি হয়। সেই অ্যাডাপ্টেশনের থিওরির উপরেই সারা পৃথিবী জুড়ে দর্শনের মধ্যে একটা বিরাট পরিবর্তন চলে আসে, এবং মানুষের দেহে কোষ পর্যন্ত, এবং কোষকে ভেঙে তার ভেতরে ঢুকে পড়ি আমরা সমস্ত বস্তুকে ভেঙে টুকরো করতে করতে প্রোটন, ইলেকট্রন, তারপর আলফা, বিটা, গামা এর মধ্যে পৌঁছে যাই। সবের সূত্রপাত ঘটিয়ে গেলেন চার্লস ডারউইন। তিনি আমাদের বলেন যে এই অ্যাডাপ্টেশন করতে করতে আজকের জায়গায় পৌঁছেছি। আমরা এরম ছিলাম না। তার আগে পর্যন্ত মানুষ কি ভাবতো? এরামই। কিছু মানুষ ভাবেন এরামই থাকবে, এরামই ছিল। আর আমি সবাইকে বলি যে আমাদের যাদের বয়স 50-এর ঊর্ধ্বে, যাদের বয়স 20-র ঊর্ধ্বে, যাদের বয়স 30-এর ঊর্ধ্বে, তারা একটু রিকল করো তো যে তোমার ছোটবেলা আর আজকে কতটা পরিবর্তন ঘটে গেছে। এরম তো ছিল না। তাহলে আমাদের 50 বছরে যদি এরকম পরিবর্তন ঘটে যায়, তাহলে কোটি কোটি বছরে কত রকম পরিবর্তন ঘটে গেছে, কত বিশাল পরিবর্তন ঘটে গেছে। তাহলে পরিবর্তনটা ঘটবেই। আর ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছে একদল লোক, তারা বলছে কোনো পরিবর্তন নেই, স্ট্যাটিক্স এরামই আছে। আর পৃথিবীর বাইরে একটা অপার্থিব শক্তি আছে, সে সব কিছু কন্ট্রোল করছে, সে সব কিছু বলে টলে দিচ্ছে, সে ওপর থেকে ঠিক করে দিচ্ছে, বাবা তুমি যতই করো, ও আছে ওপরে আছে, একটা শক্তি। আমি ভগবান মানি না, শক্তিকে মানি, বোঝো কারবার। সে একটা শক্তিকে মানে, বাইরের একটা বহির শক্তিকে মানে, যে বহির শক্তির মধ্যে দিয়ে যে প্রতি মুহূর্তে যে বিস্ফোরণ ঘটে চলেছে। আর রবীন্দ্রনাথ বলছে আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝে আমার। তাহলে এই আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, সেখানে প্রতি মুহূর্তে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটছে, প্রতি মুহূর্তে। সেই বিস্ফোরণের ঢেউ আমার মধ্যে পৌঁছচ্ছে, আমার মধ্যে পরিবর্তন হচ্ছে প্রতি মুহূর্তে। আমি বারবার বলি, অনেকে আমার সঙ্গে বিশ্বাস করে না, যে আমি যখন থিয়েটারে রিহার্সাল রুমে ঢুকি, আমি যখন এই ক্লাস করতে ঢুকি, ক্লাস করার আগের যে আমি, আর ক্লাস করে বেরিয়ে যাওয়ার পরের আমি, দুটোর মধ্যে তফাৎ আছে, একটা তফাৎ হয়ে যায়। আপনাদের মধ্যে তো তফাৎ হওয়া উচিত, আগের আপনারা এবং ক্লাসের পরের আপনারা। যদি তফাৎ না হয় তাহলে এই ক্লাসটা বৃথা। আমি তো ক্লাস করাচ্ছি, আমারও একটা পরিবর্তন হয়ে যায়। একটু মাইকটা সামনে আনুন, বলুন।